ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করতে বাধ্য হয়েছে। আমরা সকলেই এক প্রকার গৃহবন্দী। এই বন্দি দশার মধ্যেই আমাদেরকে আজকের এই বিশেষ দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবার সময় এসছে, এবং আমরা সেই যুগপুরুষ কর্মযোগী স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্যই আজকের এই অনুষ্ঠান আয়োজন করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রমারোলাকে বলেছিলেন, যদি তুমি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। বিশ্বকবির এই উক্তির মধ্যে কোনো অতিশয়োক্তি ছিল না। ভারতকে জানতে হলে, বুঝতে হলে সর্বপ্রথম স্বামী বিবেকানন্দকে জানতেই হবে। জাতীয় সেবা প্রকল্প এনএসএস ইউনিট 1 এবং 2 তারা সময়গতভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছে বিবেকানন্দের আদর্শ ভাবনা, সেই ভাবনাকে যুব সমাজের কাছে, বিশেষত যুব সমাজের সেই অংশের কাছে পৌঁছে দেবার জন্যে যাদের প্রতিনিধিত্ব করে থাকে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের কাছে তার ভাবনাকে পৌঁছে দেবার গুরুদায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে এনএসএস ইউনিট 1 এবং ইউনিট 2। আজকের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বক্তার কাছ থেকে তার জীবন সম্পর্কে, তার দর্শন সম্পর্কে একাধিক বিষয় জানব, এবং আমাদের আত্মোপলব্ধির মাধ্যমে কিছুটা হলেও যাতে আমরা সেটাকে আত্মীকরণ করতে পারি এবং তার ভাবধারাকে সামাজিক উন্নয়নের জন্যে, দেশের উন্নয়নের জন্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, তাহলেই মনে হয় আজকের এই অনুষ্ঠানের সার্থকতা থাকবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলেজের অধ্যক্ষ ডক্টর শশবিন্দু জানা মহাশয়কে। আমরা প্রত্যাশা করছি আমাদের মধ্যে উপস্থিত হবেন রায়দিঘি বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি বিধায়ক ডক্টর অলোক জলদাতা মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর শিশির চ্যাটার্জি, আইকিউএসি কোঅর্ডিনেটর আমাদের কলেজের। এছাড়াও অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং অগণিত ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে, তাদেরকে আবারও আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়েই শুরু করব আজকের অনুষ্ঠান। প্রথমেই আমি অনুরোধ করব আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর শশবিন্দু জানা মহাশয়কে প্রারম্ভিক ভাষণ দেবার জন্যে। স্যারকে অনুরোধ করব আপনি যদি আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভিক বা সূচনাপ্রদ ভাষণটি পরিবেশন করেন। ধন্যবাদ। সবাইকে সুপ্রভাত। আজ 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। প্রতি বছরের মতো এবছরও রায়দিঘি কলেজ জাতীয় যুব দিবস পালন করছে স্বামীজির জন্মদিনকে কেন্দ্র করে।
উপস্থিত বক্তাগণ, ছাত্রছাত্রী, কলেজের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মীগণ, সকলের প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলার চেষ্টা করছি। এমন একজন ব্যক্তির জন্মদিন, যাকে বলতে গেলে কোথায় শুরু করা যায়, কোথায় শেষ করা যায় জানা নেই। অজস্র গবেষণা গ্রন্থ রয়েছে এই মহান ব্যক্তিত্বের কর্মধারাকে অনুসন্ধানের জন্য। প্রচুর গ্রন্থ, প্রচুর লেখা, যা আমাদেরকে তাকে চিনতে সাহায্য করে। বহু কিছুর মধ্যে আমি আহ, একটা দিক, ছোট্ট একটা দিক তুলে ধরার চেষ্টা করছি সবার সামনে। খুব সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তব্য থাকবে। স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ সম্পর্কে চিন্তা করতে গেলে আমরা দেখি সাধারণভাবে তার তিনটে ছবির সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত। সেই ছবিগুলো কোনোটাই বিচ্ছিন্ন নয়। তার মহান জীবন, আদর্শ, বাণীর পরিচয় বা এবং প্রত্যেকটি ছবি অন্যটির পরিপূরক। অনেক ছবি আছে তার মধ্য থেকে, এবং প্রত্যেকটা ছবির তাৎপর্যও রয়েছে, তার ইতিহাস রয়েছে, বিভিন্ন গল্প কথা সেই ছবিগুলোকে কেন্দ্র করে রয়েছে। আমি মূলত তিনটি ছবিকে বেছে নিয়ে বলার চেষ্টা করছি। প্রথম ছবি, আমরা স্বামীজিকে দেখি পরিব্রাজক সন্ন্যাসী রূপে, একটা লাঠি হাতে, দণ্ড হাতে তিনি দাঁড়িয়ে আছেন। ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিচরণ করে চলেছেন। পূর্বে তার জন্মভূমি বঙ্গদেশ থেকে পশ্চিমে দ্বারকা, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা। এই সময় পর্বে তিনি আতিথ্য গ্রহণ করেছেন রাজার প্রাসাদ থেকে দারিদ্র্যের কুটিরে। দেখেছেন দুঃখ, দারিদ্র, বন্ধন, অজ্ঞতার গভীর অন্ধকার, নৈরাশ্য, নিপীড়িত লক্ষ লক্ষ নরনারীর আকুল আর্তনাদ। দ্বিতীয় ছবি, তিনি কন্যাকুমারীর অদূরে ভারতের শেষ শিলাখণ্ডে উপবিষ্ট রয়েছেন, অনন্তের ধ্যানে সমাহিত হয়ে নয়, গভীর বেদনায় উদ্বেলিত হৃদয়ে ভারত চিন্তায় মগ্ন এক ব্যক্তি। তার ধ্যান নেত্রে উদ্ভাসিত হয়ে উঠছে অখণ্ড ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এই দর্শন তাকে স্থির সিদ্ধান্তে উপনীত করেছিল যে দেশের ঘোর অবনতির জন্য ধর্ম দায়ী নয়, এর জন্য দায়ী ধর্মের নামে প্রচলিত প্রাণহীন অনুষ্ঠান, প্রবঞ্চনা ও কুসংস্কার। প্রকৃত ধর্ম সংস্থাপনের উপরেই নির্ভর করছে ভারতের জাতীয় জীবনের পুনর্জাগরণ। ধর্মকে কেন্দ্র করেই ভারত পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে, এই ছিল তার বিশ্বাস। এই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজন মানুষের অন্তর্নিহিত প্রসুপ্ত দেবত্বের উদ্বোধন, প্রয়োজন আত্মজ্ঞান ও আত্মবিশ্বাসের পুনঃপ্রতিষ্ঠা। এরপর যে ছবিটির কথা আমি উল্লেখ করব, যা আমাদের মানসচক্ষে উজ্জ্বল হয়ে ওঠে, তাতে দেখতে পাই তিনি শিকাগো ধর্ম সম্মেলনের পাদপীঠে সমুন্নত শিরে দণ্ডায়মান। ধর্মের প্রবক্তা রূপে গভীর উদাত্ত কণ্ঠে প্রচার করছেন ভারতের শাশ্বত সনাতন হিন্দু ধর্ম বা বেদান্ত, যে ধর্মের বিকাশ হতে পারে জীবনের সকল স্তরে, কর্মে, চিন্তায় ও আচরণে। কোন গণ্ডিবদ্ধ সংকীর্ণ সাম্প্রদায়িক ধর্মের ব্যাখ্যা স্বামীজি করেননি। সর্বপ্রকার আচার অনুষ্ঠান, কুসংস্কার ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে বিশাল উদার বিশ্বজনীন ধর্মই তিনি প্রচার করেছেন।
তার দৃঢ় বিশ্বাস ছিল কর্মজীবনে বেদান্ত প্রয়োগ দ্বারাই ভারতের সব সমস্যার সমাধান হবে। এক কথায় কার্যকরী বেদান্তের দ্বারাই জীবনের সকল দিক পরিপূর্ণভাবে আত্মপ্রকাশের সুযোগ লাভ করবে। এই তিনটে ছবির মধ্যে স্বামীজির সমগ্র জীবনাদর্শ বিধৃত। বস্তুত এই ছবিগুলোই তার পরিচয় বহন করে, তা হলো ভারতের সঙ্গে তার একাত্মতা। প্রথম জীবনে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াতকালে স্বামীজির লক্ষ্য ছিল ঈশ্বর লাভ। আত্মজ্ঞান লাভের প্রচন্ড ব্যাকুলতা নিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের নিকট জানান, সুখদেবের মতো অহরহ সমাধিস্থ হয়ে থাকাই তার একমাত্র আকাঙ্ক্ষা। তার গুরু সে আকাঙ্ক্ষা পূর্ণ করেননি। সেই অনন্ত জীবনের আস্বাদ তিনি লাভ করলেও তাকে মগ্ন হয়ে যেতে দেননি। শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার চাবি রেখে দিয়েছিলেন নিজের কাছে। অতঃপর স্বামী বিবেকানন্দ তার স্বতন্ত্র জীবন বলতে যা কিছুই ছিল না, তার চেতন সমুদ্রে রইল ভারত, তার বিশাল জনসমাজ এবং ক্রমশ যেমন সমগ্র জগতের কল্যাণ কামনায় যা পরিণত হয়েছিল। এই ভারতবর্ষ, আমাদের সঞ্চালক বললেন যে ভারতবর্ষকে চিনতে গেলে বিবেকানন্দকে জানতে হয়। সত্যিই তাই। এই তিনটে ছবির মধ্যে ভারতবর্ষ এবং বিবেকানন্দ কোথায় যেন একাত্ম হয়ে যায়। কাজের মধ্য দিয়ে, মানুষের চিন্তার মধ্য দিয়ে আত্মতৃপ্তি, মুক্তির পথ খুঁজে পেয়েছিলেন তিনি। আর তাই স্বামীজিকে চিন্তায় চেতনায় ধরার চেষ্টা আমরা নানাভাবে করে থাকি। এই স্বামীজিকে চিনতে গেলে, ভাবতে গেলে একান্তে নিজের মধ্যে তার ভাবনাকে অনুভব করতে হয়। শুধু বই পড়ে নয়, মঠ মিশনে গিয়ে তাকে চেনার চেষ্টা করে নয়, সারা ভারতবর্ষের নানা প্রান্তে যেমন তার পদচারণা ঘটেছিল, তেমনি তার কিছু কিছু জায়গায় যাবার অভিজ্ঞতা আমার হয়েছিল। কি অদ্ভুত শান্তি এই জায়গাগুলো দর্শনের ভেতর থেকে নিজের ভেতরের সুপ্ত বাসনাগুলোকে কোথায় যেন নাড়া দিয়ে যায়। অমরনাথ, ক্ষীর ভবানী, দেরাদুন, মসৌরি, কন্যাকুমারী, দ্বারকা, সব জায়গাতেই তার পদস্পর্শ যেখানে পড়েছিল, শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের চেষ্টায় সেগুলো দর্শনীয় স্থান হয়ে উঠেছে। অতি সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সংযোগ, আবার পৃথিবীর ধনীতম ব্যক্তি, রাজা, শ্রেষ্ঠ প্রশাসক, দেশনায়ক, তাদের সঙ্গেও সমান স্বচ্ছন্দ ছিলেন এই মানুষ। কোন শক্তিতে তিনি এই সমস্ত পৃথিবীর মানুষের মন জয় করেছিলেন। সমস্ত উন্নত দেশ এখন তার আদর্শের প্রতি অনুগামী হচ্ছেন, খুঁজে পেতে চাইছেন শান্তি, যা তার জীবন চর্চায় আসতে পারে।
আমরা বাঙালি, বাংলার এক সন্তানের এই মহৎ কৃতিত্বে গর্বিত হই। তিনি বাঙালি, তিনি ভারতীয়, তিনি আন্তর্জাতিক। আমরা খুব আনন্দিত আজকে এই দিনটি উদযাপন করার সুযোগ লাভ করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের জাতীয় সেবা প্রকল্পের দুটি শাখাকে, তাদের কর্ণধাররা যথোচিতভাবে যার আদর্শের অনুগামী থেকে ভারত সরকার জাতীয় সেবা প্রকল্প নামক বিশেষ দেশ সেবার একটা শাখা গঠন করেছেন। সেই শাখা স্বামীজির আদর্শকে সামনে রেখে এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমাদের রায়দিঘি কলেজ যে প্যাডটা ব্যবহার করে সেখানেও স্বামীজির ছবি থাকে, তার আদর্শের অনুগামী থেকে পথ চলার চেষ্টা করে সমস্ত কলেজের শিক্ষার্থী কিংবা অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মীরা। কলেজে ঢুকেই যার মূর্তিটি প্রথম চোখে পড়ে কলেজের গেট থেকে, স্বামী বিবেকানন্দ দণ্ডায়মান রয়েছেন। আজকে সেখানে ফুলের মালা দিয়ে, কলেজের ফোটা ফুলের মালা দিয়েই সাজানো হয়েছে। কলেজ গ্রুপে দেওয়া আছে ছবি, এবং আমাদের একটা বিল্ডিং এর নামও করা হয়েছে বিবেকানন্দ বিল্ডিং। আমরা তাকে নানাভাবে শ্রদ্ধা জানাই। আজকের দিনটি উদযাপন তারই একটি অঙ্গ। আশা করব প্রত্যেক বক্তার সুচিন্তিত উপস্থাপনায় উজ্জ্বল হবে আমাদের আলোচনা চক্র। ছাত্রছাত্রীদের উপস্থাপনায় আমরা সমৃদ্ধ হব, আমাদের ভেতরে আনন্দ স্পৃহাগুলো উদ্দীপিত হবে। সমস্ত অনুষ্ঠানটাকে সফল করার জন্য উপস্থিত সদস্যদের সহযোগিতা প্রার্থনা করি। পরিশেষে স্বামীজিকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্যারের প্রতি আমরা ভীষণভাবেই কৃতজ্ঞ। তার শত ব্যস্ততার মধ্যেও আজকের এই দিনটিতে তিনি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন এবং আমাদেরকে পথ দেখালেন আমরা কিভাবে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব, এবং স্বামী বিবেকানন্দের আদর্শ এবং তার বাণী সম্পর্কে কিছু মতামত তার কাছ থেকে আমরা পেলাম, আমরা ঋদ্ধ হলাম। আজ দেশের এই পরিস্থিতিতে স্বামীজির জীবন ও তার বাণী খুবই প্রয়োজন। তার বিভিন্ন লেখা, তার সম্পর্কে বিভিন্ন লেখা থেকে আমরা বিভিন্ন সময়ে হয়তো পড়েছি বা পড়ে থাকব। সেরকমই একটি লেখা শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ, এই গ্রন্থ থেকে আমরা কিছুটা অংশ শুনে নেব আমাদের ছাত্রী সুদীপা শাসমলের কাছ থেকে। সুদীপা। সুদীপা শুনতে পাচ্ছ? সুদীপা।
ওর সম্ভবত কিছু একটা যান্ত্রিক গোলযোগ ঘটেছে, আমরা একটু অপেক্ষা করব। সুদীপা, শুনতে পাচ্ছ? সুদীপা, সুদীপা আনমিউট করেছে কিন্তু ওর কথা কোনোভাবে কথাটা হয়তো শোনা যাচ্ছে না। হ্যাঁ, সুদীপা লিখছে ও শুনতে পাচ্ছে না, সম্ভবত কানেকশনের কিছু গন্ডগোল হচ্ছে। হুম। তাহলে আমার মনে হয় আমরা একটু এগিয়ে গিয়ে আবার ওকে একটু পর ডাকি, ততক্ষণে যদি কানেকশন রিস্টোর্ড হয়। আচ্ছা, এখন শুনতে পাচ্ছে বলছে। হ্যাঁ, হ্যাঁ। সুদীপা, কিছু বল, তাহলে আমরা বুঝতে পারবো কথা আসছে কিনা। না, ওর কথা সম্ভবত কোনোভাবে আসছে না। সুদীপা, শুনতে পাচ্ছ তো? তাহলে তাহলে আমরা আমরা অন্য বরং একজনকে ডেকে নিই। এগিয়ে যাই। হুম। স্বামীজি কতটা বিচক্ষণ ছিলেন, তার বিচক্ষণতার প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, এবং তার সম্পর্কে বিভিন্ন প্রকার গল্প আমাদের কাছে পরিচিত। সেরকমই তার বিচক্ষণতার একটি গল্প আমাদেরকে এখন শোনাবে অর্ণব বাগানি। অর্ণব। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। Good afternoon, everyone. Honorable Principal Sir, respected teachers, and dear friends. I welcome everyone to this event of Youth Day celebration on 12th January for celebration of Sri Swami Vivekananda's birthday. From bottom of my heart, the sage who gained the wisdom to live among us, to live among the people, who known for his service of life, a simple boy from the Bengal become the wizard of world through his knowledge and wisdom, and become an inspiration with the motto of enlighten the youth. But this journey has different story, which are funny but shows his serious intellectuality. So cheer up, audience. I'm gonna tell such a story of Swami Vivekananda about his prudence. Just idolize the line. Take risks in your life. If you win, you can lead. If you lose, you can guide. Life is all about a game where we play our strokes. If we win, that's fine. We can lead anyone. But if we lose, that's not a problem because lose is the part of our life and is the path of our success. There is a remarkable story in the story was there which we will want to know. When Swamiji was returning from the Chicago, there was a such story. It had happened after Swami Vivekananda ji had returned after his great address at World Parliament of Religion, and everyone in country knew about him. Vivekananda was wandering near Himalayas and came across a river. There he saw that boat had already left the bank, so he set by shore to wait for boat to come back. In meantime, a sadhu came. He saw Swamiji sitting there. He approached him and said, "Why are you sitting here?" Swamiji replied, "I am waiting for boat." Sadhu questioned, "What's your name?" Swamiji replied, "I am Vivekananda." Sadhu replied in mocking tone, "Oh, so you are famous Vivekananda, who thinks that just by speaking in foreign, he can become a great sage." Swamiji did not say anything. Then Sadhu demonstrated his power by walking few meters on river and then said, "Can you cross the river like I did?" Swamiji, showing respect humbly, said, "Indeed, it's a great power, but can you tell me how much time it took you to gain such great power?" Sadhu proudly replied, "It was not easy. I did 20 years of extreme sadhana
Then I got this power. Saying this, Sadhu seemed very proud. Seeing this, Swamiji replied, "You wasted 20 years to learn something that a board would help me do in 5 minutes. You could have devoted these 20 years serving of destitute the poor. You wasted 20 years to save 5 minutes. It's not wisdom." Sadhu was left speechless. So, it's not the wisdom which is only for sophists. The real wisdom is hidden under the helping others. Make the world better by your thoughts and goal. He was the greatest spiritual master in India has ever produced. There is another story like this. Swamiji was traveling in a train and was wearing a wristwatch that caught the attention of a few girls present in the train. They were making fun of his clothes and his appearance. They decided to play a prank. The girl asked him to give them the watch, else they would complain to the cops and that he was harassing them. He then remained silent and acted deep, made signs to girls to write what they wanted to say on a piece of paper. Any ideas what he did next? He then spoke. He called the cops and said, "I have a complaint to make. It is it is his judgment that how he can control every situation. This is the serious intellectuality about Swami Vivekananda. His life, teaching, and messages have inspired millions through several generations. He was the foundation head of wisdom and inspiration. He could ignite hearts with spiritual codes. At last, there is something for yours. We are what our thoughts have made us. So take care about what you think. Words are secondary. Thoughts live in and they travel far. Thank you. ধন্যবাদ অর্ণবকে। অর্ণব আমাদেরকে স্বামী বিবেকানন্দের বিচক্ষণতার দুটো গল্প আমাদেরকে শোনালো। আমরা এবার যার কথা শুনব অধ্যাপক শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী, প্রোগ্রাম অফিসার, এনএসএস, রায়দিঘি কলেজের। আমি অধ্যাপক শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী মহাশয়কে অনুরোধ করব তার বক্তৃতা, তার বক্তব্য সকলের সামনে তুলে ধরবার জন্যে। ধন্যবাদ বিদ্যুৎদা। উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের কলেজের সমস্ত সকল অধ্যাপক অধ্যাপিকাদের আমার যথাযোগ্য সম্মান জানাই এবং ছাত্রছাত্রীরা যাদেরকে কেন্দ্র করে, যাদেরকে ঘিরে আমাদের আজকের এই অনুষ্ঠান, তাদেরকে আমার ভালোবাসা। আমি আমার মূল যে পাঠ বা বক্তব্য তার আগে সামান্য কয়েকটা কথা একটুখানি বলে নিতে চাই। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। এই দুয়ের মধ্যে যোগ কোথায়? আমার বক্তব্য মূলত ছাত্রছাত্রীদেরই উদ্দেশ্য করে, কাজেই আমি সেভাবেই ফ্রেম করছি জিনিসটাকে। এরই মধ্যে আমাদের অধ্যক্ষ মহাশয় খুব সুন্দরভাবে স্বামীজির বিভিন্ন পরিচয়ের দিকগুলো তুলে ধরেছিলেন। স্বামীজি একদিকে যোগী পুরুষ, সাধক, একজন ভারতের অন্যতম সফল বিখ্যাত সাধকদের মধ্যে একজন, এবং সেই সূত্রে তিনি ভারতে এবং বিশেষত ভারতের বাইরে পাশ্চাত্যে সর্বধর্ম সমন্বয়ের এবং বেদান্তবাদের প্রচারক। আবার এটা যদি তার আধ্যাত্মিকতার পথ হয়, আমরা পাশাপাশি দেখি তিনি সমাজ সংস্কারক। আজকের দিনে আমরা যাকে গাল ভরা একটা নামে বলে থাকি সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সোশ্যাল অ্যাক্টিভিজম, তিনি তার একজন
প্রতিভু, এবং পাশাপাশি শুধু যে তিনি অ্যাক্টিভিজমের মাধ্যমে নিজেকে বিভিন্ন সমাজের ক্ষেত্রে চ্যানেলাইজ করেছিলেন তাই নয়, একাধারে তিনি একজন অসামান্য সোশ্যাল কমেন্টেটর। তিনি যা দেখছেন, যা করছেন, কমেন্ট্রি তিনি তার বক্তৃতায়, তার কাজে দিয়ে চলেছেন, যাতে পরবর্তী প্রজন্ম সেটা দেখতে পায়, জানতে পারে সেই সময়ের ভারতকে। এবং এরই সঙ্গে আবার খুব সুন্দরভাবে যুক্ত হয়ে যায় ভারতের স্বাধীনতা সংগ্রামে বিবেকানন্দের ভূমিকা। এবং তারও বাইরে, এইসব পরিচয়ের বাইরে, যেটা নিয়ে আমরা প্রায়শই এক প্রকার কথা বলি না বা বলার অবকাশই হয়তো হয় না সেভাবে, সেটা হচ্ছে তিনি একজন সাহিত্যিকও বটে। খুব সুন্দর কবিতা, গান তিনি রচনা করেছেন মানুষের মনকে নিয়ে এবং মানুষের যে আধ্যাত্মিক জার্নি তাকে নিয়ে। এবং আমরা কথায় কথায় শুনে থাকি যে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তিনি উদ্বুদ্ধ করতে চেয়েছেন যুব সম্প্রদায় মূলত। এখন প্রশ্ন হচ্ছে, এই যুব সম্প্রদায় কারা? যুব সম্প্রদায় কি একটা নির্দিষ্ট বয়স সীমার মধ্যের মানুষেরা, 15 থেকে 45, আমরা এরকম কি ধরে নিতে পারি? একটু ভেবে দেখলে দেখা যাবে বিবেকানন্দের প্রয়াণের 120 বছর হতে চলল। আবাল বৃদ্ধ বনিতা সকল তার ভক্ত, তার লেখা পড়েন, তাকে জানার চেষ্টা করেন, তাকে ভালোবাসেন। 15 থেকে 45-এর হিসেবে কিন্তু সেটা মিলছে না। যুব বলতে আমার যেটুকু পাঠ, আমার যেটুকু ধারণা, যুব বলতে সম্ভবত কোনো যুব সম্প্রদায় বা এরকম বয়সসীমার গণ্ডিতে বাঁধা মানুষদের কথা বিবেকানন্দ ভাবেননি, বা শুধু তাদের জন্যই যে তিনি কথা বলেছেন তা নয়, বরং বিবেকানন্দ যা জাগ্রত করার চেষ্টা করেছেন সেটাকে আমরা এক প্রকার বলতে পারি যুব ভাব, একটা অনন্ত প্রাণ শক্তি সবার মধ্যে উপস্থিত। বয়সের হিসেবে যত বয়স বাড়ে আমাদের প্রাণ শক্তির উচ্ছলতা প্রকাশ হয়তো আস্তে আস্তে স্তিমিত হয়ে আসে, কিন্তু আমাদের মধ্যে কাজ করার মানসিকতা, ইচ্ছা, সংকল্প একইভাবে বর্তমান থাকে। স্বামী কৃপাকরানন্দ একটা কথা খুব সুন্দর বলেছিলেন তার একটি বক্তৃতায়, যে আমি 94 বছরের বৃদ্ধকে হৈ হৈ করে কাজ করতে দেখেছি এবং 16 বছরের ছেলেকে ঘুমোতে দেখেছি, আমি কাকে যুবক বলবো? স্বামী বিবেকানন্দ সম্পর্কে এও শোনা যায় যে স্বামী বিবেকানন্দ আসলে যত না একজন রক্ত মাংসের মানুষের নাম, তার চেয়ে বেশি তিনি একজন অনন্ত সম্ভাবনা, এক অনন্ত সম্ভাবনার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই সম্ভাবনা কিসের? এই সম্ভাবনা প্রাণ শক্তির, এই সম্ভাবনা যুব ভাব, নিজেকে যে কোনো বয়সে যে অনন্তে বিকশিত করতে পারে তার সম্ভাবনা। সে বিকাশ এমন যাতে তমসা, অন্ধকার, দুঃখ, মৃত্যু এসবের মতো বিষাদময় ধারণাও খুব উচ্ছল হয়ে ওঠে, চঞ্চল হয়ে ওঠে। বিবেকানন্দের যে পরিচয় কটি কথায় কথায় উঠে এলো, তার মধ্যে সবচেয়ে স্বল্প পরিচিত পরিচয়টি আমি আমার পাঠে তুলে ধরবো, তার সাহিত্যিক হিসেবে যে পরিচয়। বিবেকানন্দ বাংলা ভাষা এবং ইংরেজি ভাষায় দুয়েই সাহিত্য রচনা করেছেন, মূলত পদ্য এবং গান। আমি ছোট ছোট দুটো পদ্য পাঠ করে শোনাবো। প্রসঙ্গত এই দুটি কবিতাই অরিজিনালি ইংরেজিতে লেখা, আমি পাঠ করব তার বাংলা অনুবাদ। প্রথম কবিতাটি আমাদের সকলেরই খুব পরিচিত। আমরা কম বেশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় এই কবিতার সাথে পরিচিত হয়েছি। অরিজিনাল কবিতাটির নাম হচ্ছে হোল্ড অন ইয়েট আ ওয়াইল ব্রেভ হার্ট।
খেতড়ি মহারাজকে লিখিত এই কবিতা। অনুবাদ করেছেন ব্রহ্মচারী পূর্ণ চৈতন্য। ভারী সুন্দর অনুবাদ, এই অনুবাদই মুখে মুখে প্রচলিত। কবিতাটির শিরোনাম বাংলায় ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। কবিতাটি পড়ছি। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম পাছে পাছে, ঢেউ পড়ে, ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তাঁরাই হেথা হন কর্ণধার, জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। দ্বিতীয় যে কবিতাটি, এই কবিতাটি আমার ব্যক্তিগতভাবে আরো পছন্দের। একটু আগেই যে বলছিলাম তমসা অন্ধকার বিষাদময় সব ধারণাও কিরকম প্রাণবন্ত হয়ে ওঠে তার লেখায়, এটা কিছুটা তার পরিচয়। এই কবিতাটির অরিজিনাল টাইটেল কালী দ্য মাদার। কাশ্মীরে ক্ষীর ভবানী দর্শনের পর সেপ্টেম্বর 1898 সালে শ্রীনগরে বসে বিবেকানন্দ এই কবিতাটি লিখেছিলেন। এটা আমরা বাংলা অনুবাদ পাই কবি সত্যেন্দ্রনাথ দত্তের করা। কবিতার বাংলা শিরোনামটিও ভারী সুন্দর, মৃত্যুরূপা মাতা। নিঃশেষে নিভিছে তারাদল, মেঘ এসে আবরিছে মেঘে, তো ধ্বনিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বায়ু বেগে, লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্শালা হতে, মহাবৃক্ষ সমূলে উপাড়ি ফুৎকারে উড়ায় চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি নভস্থল পরশিতে চায়, ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে, তার মৃত্যুর কালিমা মাখা গায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপে প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী মহাশয়কে। তার অনবদ্য দুটো পাঠ এবং তার প্রারম্ভিক কয়েকটি কথা আমাদের মনকে ছুঁয়ে গেল। আমি নিশ্চিত আমাদের ছাত্রছাত্রীরা তার বক্তব্য থেকে নিশ্চয়ই কিছুটা লাভবান হবে
এবং উৎসাহিত হবে বিবেকানন্দকে আরো গভীরভাবে জানবার জন্যে। এবার আমরা অনন্যার কাছ থেকে শুনে নেব। অনন্যাতে বাড়ি। বিবেকানন্দের কর্মযোগ থেকে সে একটা অংশ পাঠ করে শোনাবে। আমরা জানি বিবেকানন্দের আধ্যাত্মবাদ, তার স্পিরিচুয়াল যে ভাবনা, 4টে পিলারের উপর মূলত নির্ভর করে। সেগুলো হলো ডিভিনিটি অফ সোল, ইউনিটি অফ গডস, হারমোনি অফ রিলিজিয়ন্স, সর্বোপরি সেলফলেস সার্ভিস। এই সেলফলেস সার্ভিসের কথা বলতে গেলেই কর্মযোগের কথা আসে। আমরা সে কথাই শুনে নেব অনন্যা তেওয়ারির মুখ থেকে। অনন্যা। নমস্কার। আজ 12ই জানুয়ারি, স্বামীজির জন্মদিনে তার পায়ে প্রণাম নিবেদন করি। অনুষ্ঠানে উপস্থিত অধ্যক্ষ মহাশয়কে এবং সকল অধ্যাপক অধ্যাপিকাকে প্রণাম ও অন্যান্যদের যথাস্থানে সম্মান জানিয়ে আমি আজ এই অনুষ্ঠান উপলক্ষে স্বামী বিবেকানন্দ রচিত কর্মরহস্যর নির্বাচিত অংশ পাঠ করছি। সর্বদা কর্ম করো, কিন্তু দাসের মতো কর্ম করিও না। সকলে কিভাবে কর্ম করিতেছে তাহাকে দেখিতেছ না? কেহই সম্পূর্ণভাবে কর্মহীন হইতে পারে না। 99% জন লোক কৃতদাসের মতো কর্ম করিয়া থাকে, তাহার ফল দুঃখ। ঐরূপ কর্ম স্বার্থপর। স্বাধীনতার সহিত কাজ করো, প্রেমের সহিত কাজ করো। প্রেম শব্দটি হৃদয়ঙ্গম করা বড় কঠিন। স্বাধীনতা না থাকিলে কখনো প্রেম আসিতে পারে না। কৃতদাসের পক্ষে যথার্থ প্রেম সম্ভব নয়। একটি কৃতদাসকে নিয়া শৃঙ্খলে বাঁধিয়া তাহাকে দিয়া কাজ করাও, সে বাধ্য হইয়া একটানা ভাবে কাজ করিবে, কিন্তু তাহার অন্তরে কোনো ভালোবাসা থাকিবে না। এইরূপ আমরাও যখন সাংসারিক ব্যাপারে কৃতদাসের মতো কাজ করি, আমাদেরও অন্তরে কোনো ভালোবাসা থাকে না। আমাদের এই কাজ প্রকৃত কর্ম নয়। আমাদের আত্মীয় বন্ধু বান্ধবদের জন্য আমরা যে কাজ করি, এমনকি আমাদের নিজেদের জন্যও যে কাজ করি, তাহার সম্বন্ধে ওই কথা খাটে। স্বার্থের জন্য কৃত কর্ম দাস সুলভ কর্ম। আর কোন কর্ম স্বার্থের জন্য কৃত কিনা তাহার পরীক্ষা এই যে, প্রেমের সহিত যে কোনো কাজ করা যায়, তাহাতে সুখী হইয়া থাকে। প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নাই যাহার ফলে শান্তি ও আনন্দ না আসে। মনে করো, একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে। সে একাই তাহাকে পরিপূর্ণভাবে ভোগ করিতে চায়। তাহার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়। সে চায় মেয়েটি তাহার কাছে বসুক, তাহার কাছে দাঁড়াক, তাহার ইঙ্গিতে খাওয়া দাওয়া চলা ফেরা প্রভৃতি সব কাজ করুক। সে ওই মেয়েটির কৃতদাস এবং মেয়েটিকেও নিজের দাসী করিয়া রাখিতে চায়। ইহা ভালোবাসা নয়, ইহা এক প্রকার দাসসুলভ অনুরাগের বিকার। ভালোবাসার মতো দেখাইতেছে, বস্তুত ইহা ভালোবাসা নয়। উহা ভালোবাসা হইতে পারে না, কারণ উহা যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি তাহার ইচ্ছা অনুযায়ী কাজ না করে, তবে তাহার কষ্ট হইবে। ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নাই। ভালোবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হইয়া থাকে। ভালোবাসিয়া যদি আনন্দ না হয়, তবে উহা
ভালোবাসা নয়। অন্য কিছুকে আমরা ভালোবাসা বলিয়া ভুল করিতেছি। যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, পুত্র সন্তানকে, সমুদয় পৃথিবীকে, বিশ্বজগৎকে এমন ভাবে ভালোবাসিতে সমর্থ হইবে যে তাহাতে কোন রূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হইবে না, তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হইতে পারিবে। শিশু সন্তানদিগকে কিছু দিলে তোমরা কি তাহার নিকট হইতে কিছু প্রতিদান চাও? তাহাদের জন্য কাজ করাই তোমার কর্তব্য। এইখানেই উহার শেষ। কোন বিশেষ ব্যক্তি, নগর বা রাষ্ট্রের জন্য যাহা করো তাহা করিয়া যাও, কিন্তু তোমার সন্তানদের প্রতি তোমার যেইরূপ ভাব, উহাদের প্রতিও সেই ভাব অবলম্বন করো। উহাদের নিকট হইতে প্রতিদান স্বরূপ কিছু আশা করিও না। যদি সর্বদা দাতার ভাব অবলম্বন করিতে পারো, প্রত্যুত প্রকারের কোনো আশা না রাখিয়া জগৎকে শুধু দিয়া যাইতে পারো, তবেই সেই কর্ম হইতে তোমার কোনো বন্ধন বা আসক্তি আসিবে না। যখন আমরা কিছু প্রত্যাশা করি, তখনই আসক্তি আসে। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম একটি অসাধারণ পাঠ অনন্যার কাছ থেকে। অনন্যাকে ধন্যবাদ। আমরা এবারে শুনে নেব আমাদের মধ্যে উপস্থিত অধ্যাপিকা রুকসানা ইরানি, সেমিনার ওয়েবিনার সাবকমিটির কনভেনর। আমি অনুরোধ করব প্রফেসর রুকসানা ইরানিকে আজকের এই অনুষ্ঠানে কয়েকটি কথা বলবার জন্য। রুকসানা। থ্যাংক ইউ স্যার। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। নমস্কার, রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, IQAC coordinators, the NSS program officers, NSS members, NSS volunteers, my learned colleagues and my dear students. আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ন্যাশনাল ইউথ ডে অবজার্ভ করার জন্য। আর সর্বপ্রথমে আমি স্বামী বিবেকানন্দ, দ্য গ্রেট স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল লিডার, ওনাকে আমার প্রণাম জানিয়ে দু চারটে কথা আপনাদের সামনে রাখব, যেগুলো ইন্সপায়ার্ড অ্যান্ড মোটিভেটেড বাই হিজ লাইফ। স্টুডেন্টস, তোমরা শুনলে তোমাদের টিচার্সদের কাছে আজকের দিনের সিগনিফিকেন্স। আজকে যে এই ডিসকাশনটা আমরা করছি, সত্যি আমাদের নিজেদের গর্বিত মনে করা উচিত। আমরা ভীষণ ভাগ্যশালী কি স্বামীজির জীবনকে, স্বামীজিকে এত কাছ থেকে জানতে পারছি। এখানে যে কথাগুলো বলবো সেগুলোর মধ্যে সব থেকে প্রথম কথা যেটা তোমাদের সামনে আমি রাখতে চলেছি, সেটা হলো সেলফ রিয়েলাইজেশন। তোমাদের বুঝতে হবে হোয়াট ইজ ইউথ পাওয়ার। এই ইউথ পাওয়ারটা কি? আমাদের সমাজে যখনই কোনো বিপ্লব হয়েছে, কোনো রিভলিউশন হয়েছে, কোনো পরিবর্তন হয়েছে, ইউথের যে ভূমিকা সেটা খুবই সিগনিফিকেন্ট। তোমাদের এটা মাথায় রাখতে হবে কি এই সময় যে কোনো অর্গানিজম, একটা হিউম্যান বিং, তার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ক্যাপাবিলিটিস অপটিমালি ফাংশন করে। তো এই সময়টা হচ্ছে নিজেদের শার্পেন করার সময়, নিজেদের এবিলিটিস গুলোকে ইনহ্যান্স করার সময়। সো ওয়ার্ক অন ইয়োরসেলফ। নিজেকে ইনহ্যান্স করার জন্য সব থেকে প্রমুখ পথ সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা যখনই আমরা কথা বলি আসে নলেজ। নলেজ ইজ পাওয়ার। এই কথাটা যতটা সিম্পল ততটাই সত্যি। নলেজ গেইন করতে হবে। আরেকটা ওয়ে যেটা আমাদের গ্রো করতে হেল্প করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমাদের নিজেদের ওপেন আপ রাখতে হবে, যেটাতে এই লাইফের যে হার্শ এক্সপিরিয়েন্সেস আছে সেগুলো আমাদের ফেস করার জন্য রেডি থাকতে হবে। আমাদের সমাজে আলো আছে, অন্ধকার আছে। তোমাদের আলো অন্ধকার সবগুলোই বুঝতে হবে এবং নিজেদের
ট্যালেন্ট, নিজেদের ক্ষমতা, নিজেদের হার্ডওয়ার্কের দ্বারা এই অন্ধকারটাকে দূর করে এই পৃথিবীকে আলোকিত করতে হবে। আমরা যখনই ইউথের সিনারিওটা নিয়ে ভাবনা চিন্তা করি, নট অনলি আমাদের দেশের বিষয়, গ্লোবাল সিনারিও ইউথের খুব একটা ডিজায়ারেবল নয়। ভীষণ কষ্ট হয় এই কথাগুলো যখন আমি ভাবি বা দেখি। আজকের ইউথ ডিপ্রেশন, ড্রাগ অ্যাডিকশন, সুইসাইড, সেলফ হার্ম, লোনলিনেস, এংজাইটি, ফিয়ার এগুলো নিয়ে ডিল করছে। স্পেশালি এই প্যান্ডেমিকে মেন্টাল হেলথ খুবই এফেক্টেড হয়েছে। নট অনলি মেন্টাল হেলথ, আমরা যদি ফিজিক্যাল হেলথের কথা বলি, সেই চিত্রটাও কিন্তু খুব একটা সুখময় নয়। যেহেতু আমরা দেখছি আজকাল একটা মেজর সেকশন অফ স্টুডেন্টস সাফার করছে ফ্রম ওবেসিটি, স্থূলতা, হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলিটাস। একটা সুস্থ শরীরে একটা সুস্থ মস্তিষ্ক বাস করে, আর একটা পোটেনশিয়াল হিউম্যান রিসোর্স হওয়ার জন্য ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট হওয়াটা খুব জরুরি। সো তোমাদের নিজেদের কিছু লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে। নট অনলি নিজেদের ওপর, নিজেদের বন্ধু বান্ধব, ভাই বোন, তাদের কাছেও এই মেসেজটা নিয়ে যেতে হবে। তোমরা হচ্ছ চেঞ্জ এজেন্ট। আগে নিজেদের মধ্যে এই কোয়ালিটিস গুলো ইনকর্পোরেট করবে, আর তারপরে পরিবর্তন করার জন্য যে উদ্যোগগুলো নেওয়ার আমরা তোমাদের কাছে আশা করি। তোমরাই হচ্ছ এই যে আমাদের কামিং যে ফিউচার, সেই পৃথিবীর কাণ্ডারি। আমাদের যদি আমরা স্বামীজির কথা বলি, স্বামীজির প্রত্যেকটা কথা একটা অদ্ভুত রকমের শক্তি প্রদান করে। একটা কথা আমার মনকে খুব ছুঁয়ে যায়, সেটা হচ্ছে উনি যখন ওয়ার্ল্ড পার্লিয়ামেন্টে যে ফার্স্ট কথাটা বলেছিলেন, ফার্স্ট সেন্টেন্সটা ছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। উনি ব্রাদারহুড, বসুধৈব কুটুম্বকম, এই স্পিরিটগুলো আমাদের মধ্যে ইনস্টিল করতে চেয়েছিলেন। বাট আমরা কি করছি? আমরা ধর্ম, জাতি পাতি, রং এগুলো নিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ করে হাজার রকম সমস্যার সৃষ্টি করছি। আমরা কি ওনার দেওয়া ভ্যালিউস গুলোকে সম্মান জানাতে পারছি? আমরা আশা করি এই যে আমাদের যুবক সমাজ এই কথাগুলো নিয়ে চর্চা করবে এবং এই কথাগুলো নিজেদের লাইফে ইনকর্পোরেট করবে, নিজেদের প্র্যাকটিসেসের মধ্যে আনবে। যে কোনো কাজ করতে গিয়ে সমস্যা আসবে, স্ট্রাগল লাইফের একটা পার্ট। তোমরা বলো, স্টার্স ক্যান নট শাইন উইদাউট ডার্কনেস, তাই না? যদি আমরা সূর্যের মতো চমকাতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক সান, দেন ইউ উইল হ্যাভ টু বার্ন লাইক সান। সো কর্মযোগী হও, ম্যানকাইন্ডকে সার্ভ করতে হবে, কমিউনিটি, সোসাইটি, নেশনের জন্য কাজ করতে হবে। এডুকেশনের যে ট্রু মিনিং সেটা তোমাদের বুঝতে হবে। স্বামীজির জীবনের কম্প্যানিয়ন ছিল ভগবত গীতা। উনি খুব ফলো করতেন এই ভগবত গীতাকে। ভগবত গীতা আর স্বামী বিবেকানন্দ একটা আলাদা এরিয়া অফ স্টাডি বলতে পারো, ওটা নিয়ে রিসার্চ করা যায়। আমি ওই দিকে যেতে গেলে অফকোর্স একটু সময় বেশি লাগবে, তো আমি আমার বক্তব্য শেষ করব ভগবত গীতার একটা শ্লোক বলে, আর আমি চেষ্টা করব ওই শ্লোকের মানেটাও তোমাদের কাছে বুঝিয়ে রাখার, বোঝানোর চেষ্টা করব। উদ্মেন হি সিদ্ধ্যন্তি কার্যানি ন মনোরথে, নাহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। এটার মানে কি? উদ্মেন হি সিদ্ধ্যন্তি, আমরা যদি উদ্যোগ নিই, উল্লাস যদি আমাদের মনে থাকে, তাহলেই আমরা কর্ম সিদ্ধি করতে পারি, কাজ কমপ্লিট করতে পারি, পূর্ণ করতে পারি। শুধুমাত্র কল্পনা যদি করে যাই আমি এটা করব, এইভাবে করব, তাহলে কিন্তু কাজ হবে না। যেরকম এখানে একটা তুলনা, একটা কম্প্যারিজন করা হচ্ছে, যেরকম একটা সিংহ যদি শুয়ে থাকে তাহলে মৃগ, হরিণ নিজে নিজে তার খাদ্য হিসেবে তার মুখে প্রবেশ করবে না। ওই জন্য কাজ করো, শেখো, নিজেকে এডুকেট করো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপিকা রুকসারা ইরানীকে।
তার এই মূল্যবান বক্তব্য আমাদের জন্যে তিনি প্রস্তুত করলেন। তার বক্তৃতা থেকে একটা জিনিস ভীষণভাবেই মনে পড়ে গেল, যখন তিনি যুব সমাজকে ফিজিক্যালি স্ট্রং হতে বলছেন, বিশেষ করে আজকের পরিস্থিতিতে। সেই সময়ে বিবেকানন্দের একটি কথা, আই কোট, "The physically weak are unfit for the realization of the self." দুর্বল শরীরে আত্মসাক্ষাৎকার লাভ হয় না। অর্থাৎ আমাদেরকে শক্তিশালী হয়ে, আমাদেরকে মনের দিক থেকে আরো বেশি স্ট্রং হয়ে নিজেদেরকে খুঁজতে হবে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য বোধ সম্পর্কে সচেতন হতে হবে। আবারও অসংখ্য ধন্যবাদ অধ্যাপিকা রুকসানা ইরানীকে। এবারে আমরা একটি পাঠ শুনে নেব শঙ্করী প্রসাদ বসুর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ থেকে। পাঠ করে শোনাবে আমাদের ছাত্রী সুদীপা শাসমল। সুদীপা। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। নমস্কার। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ওনার প্রতি শ্রদ্ধার্পণ করছি। এই সভায় উপস্থিত মাননীয় অধ্যক্ষ এবং সমস্ত অধ্যাপক এবং অধ্যাপিকাদের প্রতি প্রণাম নিবেদন করছি। আমার সহপাঠী এবং ছোট ভাই বোনেদের প্রতি ভালোবাসা জানাই। আজ শঙ্করী প্রসাদ বসুর লেখা বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ থেকে পাঠ করছি। পওহারী বাবা কঠোর কৃচ্ছ সাধনার প্রতীক। তিনি কি খেতেন প্রায় কেউ জানত না। লোকে তাই তার নাম দিয়েছিল পওহারী, অর্থাৎ পবন আহারী। জীবনের পক্ষে দেহটা কত সামান্য পওহারী বাবা তার জীবনে দেখিয়ে গেছেন। তিনি নিজ দেহান্ত ঘটান অগ্নিতে আত্মবিসর্জন করে। নরেন্দ্রনাথের জীবনের দুর্ভাগ্য এই, আধ্যাত্মিক কারণে পওহারীর দর্শনেই তিনি পরিতৃপ্ত থাকতে পারেননি। অনাধ্যাত্মিক কারণে যে কোটি কোটি মানুষ বাধ্য হয়ে পওহারী হয়ে আছে, তাদেরও মুখোমুখি তাকে হতে হয়েছিল। এই সকল ভারতীয় মনুষ্য যুগে যুগে শোষিত। সে শোষণ চরমে পৌঁছায় ইংরাজ আমলে। তখন দুর্ভিক্ষে মরছে লক্ষ লক্ষ মানুষ। বিধাতার পরম দান পবন আহার করেই তাদের পৃথিবীর মায়া কাটাতে হয়েছে। ভারতবর্ষ ঘুরে বেড়িয়ে বিবেকানন্দ এদের দেখেছিলেন একটি সহিষ্ণু জাতির উপর কঠিনতম নিষ্ঠুরতা ও উৎপীড়ন। বছরের পর বছর সেই দৃশ্য দেখে বিবেকানন্দের বিশাল হৃদয় জ্বলেছিল কি যন্ত্রণায়, তার পরিমাণ নির্ণয় করবে কে? সমস্ত যন্ত্রণা নিয়ে একদিন তিনি ভারত সাগরে ঝাঁপিয়ে পড়লেন। সেই সমুদ্র গর্ভ থেকে অশান্ত দুঃখ যে সিদ্ধান্ত সংগ্রহ করেছিল, তার মূল এবং স্থূল কথা, রুটি চাই। কিন্তু রুটি মিলবে কিভাবে, কোথায়? ভারতের ভূখণ্ডের দিকে মুখ ফিরিয়ে কন্যাকুমারিকার শিলার উপরে বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন। এবার উঠে দাঁড়িয়ে মুখ ফিরালেন সমুদ্রের দিকে। সমুদ্রের ওপারে হয়তো সেই রুটি মিলতেও পারে। বিবেকানন্দ স্থির করলেন তিনি বিদেশে যাবেনই রুটির সন্ধানে। সে রুটি কি ভিক্ষা করে আনা সম্ভব? না, স্বামী বিবেকানন্দ কোনো অবস্থাতেই ভিক্ষুক নন। তিনি দেখেছেন শিল্প ও বিজ্ঞানের উন্নতি ভিন্ন রুটি জোটার উপায় নেই। লোককে যন্ত্রবিজ্ঞান শেখাতে হবে, যাতে করে সে নিজের পায়ে দাঁড়িয়ে গ্রাসাচ্ছাদন করতে পারে। পাশ্চাত্য দেশে যন্ত্রবিজ্ঞানের উন্নতি হয়েছে, তাই সেখানে না গেলেই নয়। পাশ্চাত্য যাত্রার জন্য স্বামীজির ব্যাকুলতা এই কালে এমনই প্রবল হয়ে উঠেছিল যে তিনি পায়ে হেঁটে আফগানিস্তানের পথে পর্যন্ত ইউরোপে যেতে প্রস্তুত ছিলেন। এই মূল্যবান সংবাদটি আমরা শ্রীযুক্ত বেণীশঙ্কর শর্মার আবিষ্কার থেকে পেয়েছি। সে কথা পরে। বর্তমান প্রসঙ্গ শেষ করি স্বামীজির নিজের উক্তি উদ্ধৃত করে। আমেরিকায় পৌঁছে ধর্ম মহাসভায় দাঁড়াবার আগে
যখন আশার কোনো আলো তিনি দেখছেন না, স্বয়ং একেবারে চূর্ণ হওয়ার অবস্থায়, তখনকার এক অসাধারণ রচনায় তিনি নিজেকে উদ্ঘাটিত করেছিলেন। 20শে আগস্ট 1893 আলাসিঙ্গা পেরুমলকে স্বামীজি লেখেন, নিরাশ হইও না, স্মরণ রাখিও ভগবান গীতায় বলিতেছেন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। কোমর বাঁধো বৎস, প্রভু আমাকে এই কাজের জন্য ডাকিয়াছেন। সারা জীবন আমার নানা দুঃখ যন্ত্রণার মধ্যে কাটিয়াছে। প্রাণ প্রিয় আত্মীয়গণকে আমি একরূপ অনাহারে মরিতে দেখিয়াছি। লোকে আমাকে উপহাস ও অবজ্ঞা করিয়াছে, জুয়াচোর বদমাস বলিয়াছে। আমি এ সমস্তই সহ্য করিয়াছি তাহাদেরই জন্য, যাহারা আমাকে উপহাস ও ঘৃণা করিয়াছে। গণ্যমান্য, উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রাখিও না, তাহাদের মধ্যে জীবনী শক্তি নাই, তাহারা মৃতকল্প বলিলেই হয়। ভরসা তোমাদের উপর, পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী, তোমাদের উপর। ভগবানে বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নাই, চালাকির দ্বারা কিছুই হয় না। দুঃখীদের ব্যথা অনুভব করো, আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। আমি 12 বৎসর হৃদয়ে এই ভার লইয়া ও মাথায় এই চিন্তা লইয়া বেড়াইয়াছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড়লোকের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, তাহারা আমাকে কেবল জুয়াচোর ভাবিয়াছে। হৃদয়ে রক্ত মোক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি। ভগবান অনন্ত শক্তিমান, আমি জানি তিনি আমাকে সাহায্য করিবেন। আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু হে মাদ্রাজবাসী যুবকগণ, তোমাদের নিকট আমি গরিব, অজ্ঞ, অত্যাচার পীড়িতদের জন্য আমার এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি। যাও এই মুহূর্তে সেই পার্থসারথীর মন্দিরে, যিনি গোকুলের দিন দরিদ্র গোপগণের সখা ছিলেন, যিনি গুহক চণ্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই, যিনি তাহার বুদ্ধ অবতারে রাজপুরুষগণের আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া এক বেশ্যার নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন। যাও তাহার নিকট গিয়া সাষ্টাঙ্গে পড়িয়া যাও এবং তাহার নিকট এক মহা বলি প্রদান করো। বলি, জীবন বলি, তাহাদের জন্য যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন, যাহাদের তিনি সর্বাপেক্ষা ভালোবাসেন, সেই দিন দরিদ্র, পতিত, উৎপীড়িতদের জন্য। তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসীর উদ্ধারের ব্রত গ্রহণ করো, যাহারা দিন দিন ডুবিতেছে। এ একদিনের কাজ নয়, পথ ভীষণ কণ্টকপূর্ণ, কিন্তু পার্থসারথী আমাদের সারথী হইতেও প্রস্তুত। তাহার নামে, তাহার প্রতি অনন্ত বিশ্বাস রাখিয়া ভারতের শত যুগ সঞ্চিত পর্বত প্রমাণ অনন্ত দুঃখ রাশিতে অগ্নি সংযোগ করিয়া দাও, উহা ভস্মস্বাদ হইবেই হইবে। এ ব্রত গুরুতর। আমরা ক্ষুদ্র শক্তি, কিন্তু আমরা জ্যোতির তনয়, ভগবানের তনয়। আমরা সিদ্ধি লাভ করিবই করিব। শত শত লোক এই চেষ্টায় প্রাণ ত্যাগ করিবে, আবার শত শত লোক উহাতে ব্রতী হইতে প্রস্তুত থাকিবে। আমি এখানে অকৃতকার্য হইয়া মরিতে পারি, আর একজন সেই ভার গ্রহণ করিবে। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু, জয় প্রভু। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু, অগ্রসর হও। প্রভু আমাদের নেতা, পশ্চাতে চাহিও না। কে পড়িল দেখিতে যাইও না। এগিয়ে যাও, এগিয়ে যাও, সম্মুখে, সম্মুখে। এই রূপে অগ্রগামী হইব। একজন পড়িবে, আর একজন তাহার স্থান অধিকার করিবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম
শঙ্করী প্রসাদ বসুর লেখা থেকে, স্বামী বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ থেকে পাঠ করে শোনালেন সুদীপা শাসমল। অসংখ্য ধন্যবাদ সুদীপাকে। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, বিবেকানন্দের ভাষায়, বড়লোক ও ধনীদের কাছে আমি ধর্মপ্রচার করতে চাই না, আমি তত্ত্ব জিজ্ঞাসু নই, দার্শনিকও নই, না না না, আমি সাধুও নই, আমি গরিব, গরিবদের আমি ভালোবাসি। এবার আমরা যার কথা শুনব, ডক্টর অমিতাভ মৈত্র, প্রোগ্রাম অফিসার এনএসএস, রায়দিঘি কলেজের প্রোগ্রাম অফিসার ডক্টর অমিতাভ মৈত্রের কাছ থেকে আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য আমরা প্রত্যাশা করছি। ডক্টর মৈত্র। ধন্যবাদ বিদ্যুৎ বাবু। উপস্থিত সকলকে যথাযথ সম্মান, স্নেহ এবং ভালোবাসা দিয়ে স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবসে আমার শ্রদ্ধার্ঘ অর্পণ করব কয়েকটি কথার মধ্যে দিয়ে। আমার কথা বা বক্তব্য থাকবে মূলত স্বামী বিবেকানন্দের, ঠিক স্বামী বিবেকানন্দ হওয়ার আগে যখন তিনি নরেন্দ্রনাথ ছিলেন সেই জায়গা থেকে। এই নরেন্দ্রনাথ পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দ হয়ে আত্মনমক্ষর্থায় জগৎ হিতায়চর যে বীজ তিনি পুঁতেছিলেন, সেই বীজ আজকের দিনে মহীরুহ হয়ে সমগ্র বিশ্বে বিভিন্ন দেশে বিদেশে সর্বত্র জায়গায় ভালোবাসা, স্নেহ, প্রেম তার ছায়া দিয়ে চলেছে। এই বীজের একটু আগে যে ফলটা, সেইখানটাতে থেকে একটুখানি শুরু করব। আমরা সবাই জানি যে বিবেকানন্দ বা নরেন যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে যেতেন শুরুর দিকে, তখনও তিনি ব্রাহ্ম সমাজে তার নিত্য যাতায়াত ছিল। এবং এমনও হয়েছে যে ব্রাহ্ম সমাজে নরেনকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখতে গিয়েছেন একবার, এবং সেই নিয়েও ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দুটো কথা শুনতে হয়েছিল। এইরকম একটা পিরিয়ডে নরেন্দ্রনাথ এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের চৌখাটে, দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করছেন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর আছেন? ঠাকুর খুব সরল সহজ হাসি হেসে বলছেন, বলিস কি রে, যাকে দেখছি, কথা কইছি, তাকে বিশ্বাস করবো না? নরেন্দ্রনাথ আরো একটা স্টেপ এগিয়ে জিজ্ঞেস করছেন, আপনি যে বিশ্বাস করেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ঈশ্বর আছে? আমরা আজকে এখানে বিজ্ঞানের ছাত্রছাত্রীও আছে, বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকারাও রয়েছে, সর্বোপরি যারাই আছি আমরা এখানে আজকের দিনে, প্রত্যেকের ভেতরে একটা বিজ্ঞান মনস্কতা রয়েছে, এবং এই বিজ্ঞান মনস্কতার থেকে একটা প্রমাণ, প্রমেয় ইত্যাদি ব্যাপারগুলো উঠে আসে। যখন কেউ ঈশ্বর সম্পর্কে প্রমাণ চাইছেন, কে জিজ্ঞেস করছে? নরেন্দ্রনাথ। প্রমাণ আছে আপনার কাছে? ঠাকুর আবারও খুব সহজ উত্তর দিচ্ছেন, এই তো, আমি তো, ঈশ্বর আছে যে আমি তো প্রমাণ। বিবেকানন্দ এবারে ঠাকুরের খুব কাছে চলে গেছেন, ঘরের ভেতরে। ঠাকুর চৌকিতে, বিবেকানন্দ প্রায় নিচে উপবেশন করে, আপনি দেখাতে পারবেন আপনার ভগবানকে, আপনার ঈশ্বরকে? এইবারে ঠাকুর আরো সহজ হেসে, কাছে আয় বলে তার ডান পাটা নরেন্দ্রনাথের বুকে রাখলেন। নরেন্দ্রনাথের ব্রহ্মজ্ঞান হলো বলে আমরা ধরে নিচ্ছি। এই নরেন্দ্রনাথ এই যে আত্মনমক্ষর্থায় জগৎ হিতায়চর যে বীজটা পুঁতবেন, ঠিক তার দুদিন আগে আমরা জানি যে 11ই সেপ্টেম্বর 1893 সালে তিনি রিলিজিয়াস পার্লামেন্টে তার প্রথম বক্তব্যটা রেখেছিলেন, এবং আমরা এটাও জানি যে তিনি অ্যাকচুয়ালি অ্যালাউড ছিলেন না ওখানে কোনো বক্তব্য রাখার জন্য। তার কারণ স্বামীজির কোনো বোনাফাইড রিলিজিয়ান অর্গানাইজেশন থেকে তিনি আসেননি,
সেই কারণে তাকে রিজেকশনই করা হয়েছিল। এবং স্বামীজি বহু খাটাখাটনি করে একজন চাষি কাম বিজনেসম্যান তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন, মানে একদম যাকে বলে আপ্রাণ চেষ্টা করছেন যে কোনোভাবে যদি তার একটা বক্তব্য রাখার ব্যবস্থা করে দেয়া যায়। সেই চাষি কাম বিজনেসম্যান তাকে তার বাড়িতে নিয়ে যায়, অনেকটা দূরে আর কি, শিকাগো থেকে, সেটা নিয়ে টিয়ে গিয়ে তাকে খাইয়ে দাইয়ে অনেক কিছু আশ্বাসন ইত্যাদি দিয়ে তার জন্য একটা চিঠি লিখে দেন। সেই চিঠি নিয়ে তিনি 9 সেপ্টেম্বর ফিরে আসছেন শিকাগোতে এবং 10 সেপ্টেম্বর তিনি যাবেন। 9 সেপ্টেম্বর রাত্রে বেলায় তিনি যে জায়গাটাতে আর কি আছেন সেই জায়গাটাতে হঠাৎ করে তার কিছু জিনিস খোয়া গেছিল, তিনি হারিয়ে ফেলেছিলেন। এবং যখন তিনি কিছু জিনিস হারিয়ে ফেলেছিলেন তখন তিনি নিজের খাওয়ার বা মানি ব্যাগ বা পার্স, যেখানে বটুয়া বলতো তখন, সেখানে যে টাকাটা রয়েছে হোটেলে থাকার জন্য বা খাওয়ার জন্য, সেটা নিয়ে তিনি চিন্তিত নন। তিনি চিন্তিত ওই চিঠিটার জন্য যেটা সেই ভদ্রলোক তাকে দিয়েছিলেন। এবং আতিপাতি করে খুঁজছেন। সন্ধে, তখনও রাত হয়নি, অনেকক্ষণ খোঁজার পরে বুঝতে পারলেন যে না, হারিয়েছি। এবং সেই দিনকে অ্যাকচুয়ালি তার সারাদিন কিছু খাওয়াও হয়নি। সন্ধে হয়ে এসছে, রাত নামছে, সেপ্টেম্বরের মাঝামাঝি, বরফ হয়তো পড়ে না তখন, কিন্তু সকালবেলায় যদি দেখি শিকাগোতে তাহলে পরে আমরা দেখবো গাড়ির কাঁচে কিন্তু আইস ফ্রিজ করে যায় এবং জল ঢেলে ওয়াইপার চালাতে হয়। এই রকম ঠান্ডা, যেটা কিনা একজন বাঙালির কাছে যথেষ্ট ঠান্ডা, কারণ বিলো ফ্রিজিং পয়েন্ট নেমে যায়। সেই জায়গায় তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, এবং যে চিঠিটার উপরে তিনি এত ভরসা করে ছিলেন সেই চিঠিটাও তার কাছ থেকে খোয়া গেছে। প্রচন্ড একটা আত্মগ্লানিতে ভুগছেন এবং ঠাকুরের উপরে অভিমান হচ্ছে, নিজের উপর বিরক্ত লাগছে। এই বিরক্তিবোধটা ধীরে ধীরে পৌঁছে গেল একটা এমন মানসিক পরিস্থিতিতে যেখানে উনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না, তার জীবন হয়তো আর 12 থেকে 14 ঘন্টা। কারণ যেভাবে ঠান্ডাটা পড়ছে এবং পেটে কিছু নেই, শরীরের তাপ নেই, থাকার জায়গা নেই, সেই অবস্থাতে তিনি কি করবেন না করবেন জানেন না, আর কিছু ভেবেও লাভ নেই, কারণ আর কয়েক ঘন্টা পরেই তিনি তার এই মরদেহ ছেড়েই তাকে চলে যেতে হবে। এই রকম পরিস্থিতিতে তিনি মনে মনে ভাবছেন যে কোথায় গিয়ে তার এই দেহটা ফাইনালি ছাড়বেন। করতে করতে তিনি দেখলেন একটু দূরে একটা চার্চ রয়েছে বড়। তিনি ভাবলেন যে আমি তো ঠাকুরের, ঈশ্বরের কথা বলতে বা তার ধ্যান করতেই এসেছি, তাহলে পরে আমি আর এই ফুটপাতে না মরে ওই চার্চের ওখানটাতে গিয়েই আমার এই দেহটা ত্যাগ করব। তিনি চার্চের কাছে গেছেন। তিনি চার্চের কাছে গিয়ে মোটামুটি কিভাবে শরীরটা থেকে প্রাণটা বেরিয়ে গেলে বাকি লোকেদের অসুবিধা না হয়, যাতে করে লোকেদের তাকে ডিঙিয়ে না চার্চে পরের দিন প্রবেশ করতে হয়, এই সমস্ত ভেবে টেবে তিনি একটা জায়গায় কোন রকমে একটা সুন্দরভাবে তার দেহটাকে রাখলেন যে আমি এবারে প্রাণ ত্যাগ করব। অন্যদিকে 3টে বাড়ি পরে একজন ভদ্রলোকের বাড়ি, সেই ভদ্রলোকের স্ত্রী 3 তলাতে, খুব ঠান্ডা নামছে, ফলে শুধু কাঁচের জানলা বন্ধ করলেই হয় না, পর্দাটাও দিয়ে দিতে হবে। এই কারণে তিনি পর্দা দিতে গিয়ে দেখছেন যে একজন ভিখারি যেন একটা চার্চের ওখানে গুটিসুটি মেরে কিছু একটা করছে। এই ভদ্রমহিলা হচ্ছেন জন হেনরি রাইটের স্ত্রী। এটা হয়তো পরে বললেও হতো। জন হেনরি রাইট হচ্ছে হার্ভার্ডের প্রফেসর। এই ভদ্রমহিলা তখন তার কাছে গেলেন কিছু খাবার এবং একটা কম্বল নিয়ে। যখন গেলেন তখন উনি খুব কাছে গিয়ে বুঝতে পারলেন যে এর পরিধেয় বস্ত্রটা একটা সন্ন্যাসীর মতন এবং হতে পারে ইন্ডিয়ান। তিনি কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলেন খিদে পেয়েছে, কিছু খাবেন কিনা, একটা কম্বল দিচ্ছি, বিবেকানন্দের অ্যাকচুয়ালি তখন চোখ বন্ধ, কিছু কথা বলার মতন অবস্থায় তিনি নেই। কোন রকমে চোখটা খুলে একটা ধন্যবাদ সূচক হাসি হাসার চেষ্টা করলেন, কিন্তু ওই যে চোখটা খুলেছিলেন, সেই চোখটা খোলার পরে ভদ্রমহিলা বুঝতে পেরেছিলেন সেই চোখের ভেতরে একটা অনবদ্য জ্যোতি রয়েছে।
তিনি খুব তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে আসলেন এবং স্বামীকে বললেন যে, শোনো গো, একজন সন্ন্যাসীকে দেখলাম, সেও মনে হয় এখানে এসেছে এই রিলিজিয়াস পার্লামেন্টে কিছু বলার জন্য, একটু ব্যবস্থা করা যাবে কিছু, কারণ ও তো ওখানে পড়ে রয়েছে, একটু যদি রাত্রেবেলাটা থাকার ব্যবস্থা করে দেওয়া যায়। স্বামী বললেন অবশ্যই, কেন নয়। তারা গিয়ে কোনো রকমের ব্যবস্থা করে বাড়িতে আনলেন। রাত্রেটাতে খাবার উত্তাপ ফিরে পেয়ে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট টেবিলে 50 থেকে 1 ঘন্টা মতন জন হেনরি রাইট স্বামী বিবেকানন্দর কথা শুনলেন, অভিভূত হলেন, মুগ্ধতা নিয়ে সেই দিনকেই এই ভদ্রলোক স্বামী বিবেকানন্দের পরের দিন বক্তৃতা রাখার বা করে দেবার ব্যবস্থার চেষ্টা করলেন বা করে ফেললেন। কারণ এই জন হেনরি রাইট বেসিক্যালি প্রথম 5 জনের মধ্যে পড়েন যিনারা কিনা এই রিলিজিয়াস পার্লামেন্ট অর্গানাইজেশনটা করছিলেন, তাদের মধ্যে দিয়ে জিনিসটা হচ্ছিল। মধ্যেখানে এমন অবস্থা হয় যে অন্যান্য যারা এই ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা খানিকটা স্বামীজির উপরে বিরক্ত হয়ে বললেন যে, আপনারা যদি স্বামীজিকে রাখেন তাহলে পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ তারা কিন্তু বিভিন্ন বোনাফাইড রিলিজিয়াস অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করতে আসছেন। ভদ্রলোক বললেন তার স্ত্রীকে, ওরা যদি মনে করে ওরা চলে যাবে, ওরা চলে যাক, এই স্বামীজি থাকবে। তারপরেরটা ইতিহাস, কিন্তু কতগুলো জিনিস একটুখানি ধরিয়ে দেব যে এই ভদ্রলোকের যখন সাপোর্টের দরকার ছিল, কারণ ভদ্রলোক শুধু রিলিজিয়াস পার্লামেন্টে বললে পারেই হবে না, একজন সাপোর্টারের প্রয়োজন পড়ে। এবং এই ভদ্রলোকের এক কথাতে সেদিন প্রতাপ মজুমদার ব্রাহ্ম সমাজের, তিনি চাপে পড়ে বিবেকানন্দকে সার্টিফাই করেছিলেন যে হ্যাঁ ও বলবে। যদিও আগামী দিনে এই বিবেকানন্দের সম্পর্কে অনেক কথা, ইভেন ঠাকুর সম্পর্কেও, সেটা বলতে তিনি ছাড়েননি। সময় কম, বক্তব্যের গভীরতা অনেক বেশি। আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর অমিতাভ মৈত্র মহাশয়কে, তার সাবলীল প্রাঞ্জল এই কথাগুলো নিশ্চয়ই আমাদের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করবে বিবেকানন্দ সম্পর্কে আরো বিশেষভাবে জানবার। এবারে আমরা আমাদের ছাত্র পরমেশ্বর সর্দারের কাছ থেকে স্বামীজির উপস্থিত বুদ্ধির দুটো গল্প শুনে নেব। একাধিকবার স্বামীজিকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এবং সেখানে সেই উপস্থিত বুদ্ধির মাধ্যমে তিনি কি করে সেই অবস্থাকে সামলে নিয়েছেন তার প্রমাণ আমরা এই গল্পগুলো থেকে পাব। পরমেশ্বর সর্দার। নমস্কার। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে আমার প্রণাম। স্বামী বিবেকানন্দকে নিয়ে নানান গল্প প্রচলিত আছে। কোনোটাতে তার বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়, আবার কোনোটাতে তার উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। আজ তেমনই একটা গল্প শোনাবো আমি, যেখানে স্বামীজির উপস্থিত বুদ্ধির পরিচয় পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ল পড়তে গিয়েছেন। সেখানকার একজন সাদা চামড়ার প্রফেসর তাকে প্রবল ঘৃণা করতেন। একদিন প্রফেসর মধ্যাহ্নভোজ ছাড়ার জন্য ডাইনিং রুমে একটা টেবিলে বসেছেন। ঠিক সেই সময় স্বামীজিও তার খাবারের প্লেটটা নিয়ে একই টেবিলে প্রফেসরের পাশে বসেছেন। তো প্রফেসর স্বামীজিকে অপমান করার জন্য একটা ভালো সুযোগ পেয়ে গেছেন। সেই জন্য তিনি তখন স্বামীজিকে বলছেন, মিস্টার বিবেকানন্দ, একটা শূকর আর একটা পাখি কখনোই একসাথে বসতে পারেন। এটা শোনার পর স্বামীজি প্রফেসরের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, ঠিক আছে, আপনি ভয় পাবেন না, আমি উড়ে যাচ্ছি। এটা বলেই তিনি উঠে গিয়ে অন্য টেবিলে বসলেন। স্বভাবতই প্রফেসর তো রেগে লাল। মনে মনে প্রতিজ্ঞা করলেন এর প্রতিশোধ তিনি নিয়েই ছাড়বেন।
যথারীতি পরদিন ক্লাস শুরু হয়েছে। প্রফেসর বিবেকানন্দজিকে উদ্দেশ্য করে বলছেন, ধরো একটা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, সেখানে সামনে দুটো ব্যাগ পড়ে থাকতে দেখলে। একটা ব্যাগের মধ্যে আছে বিদ্যা জ্ঞান, আরেকটা ব্যাগের মধ্যে আছে প্রচুর টাকা পয়সা। তোমাকে এর মধ্যে যে কোনো একটা ব্যাগই তুলে নিতে হবে। তাহলে তুমি কোন ব্যাগটা তুলে নেবে? তো স্বামীজি কোনো ভনিতা না করেই বললেন, অবশ্যই যে ব্যাগে টাকা আছে সেটাই নেব। প্রফেসর তখন ব্যঙ্গাত্মক ভাবে হেসে বলছেন, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে অবশ্যই বিদ্যা জ্ঞান ভর্তি ব্যাগটাই নিতাম। স্বামী বিবেকানন্দ তখন কাঁধ ছাকিয়ে বলছেন, যার যেটা নেই সে তো সেটাই নেবে। প্রফেসর তো ভীষণ রেগে গেলেন। এরপর যখন পরীক্ষার খাতা দেখার সময় বিবেকানন্দজির খাতাটা সামনে পেলেন, তখন তিনি খাতাটির তো সই যে কি করলেনই না, উল্টে তার খাতার উপরে বড় বড় করে লিখে দিলেন ইডিয়েট, এবং খাতাটা স্বামীজিকে ফেরত দিলেন। স্বামীজি খাতাটা নিয়ে নিজের সিটে গিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে স্বামীজি প্রফেসরের দিকে এগিয়ে গেলেন এবং খুব বিনম্রভাবে বললেন, প্রফেসর, আপনি আমার খাতায় শুধু সাইনই তো করেছেন, কিন্তু গ্রেড দিতে ভুলে গিয়েছেন। ধন্যবাদ। খুব সুন্দর করে পরমেশ্বর আমাদেরকে স্বামীজির উপস্থিত বুদ্ধির দুটো ঘটনা আমাদের সামনে তুলে ধরল। নিশ্চয়ই আমাদের ছাত্রছাত্রীরা আনন্দ পাবে এবং বিবেকানন্দকে যেভাবে তারা দেখে আসছে অন্যভাবেও বিবেকানন্দকে দেখবার সুযোগ তাদের হবে। এখানে একটা কথা মনে পড়ছে, বিবেকানন্দ কোথাও বলেছেন, চিরকাল শিষ্য থাকলে চলবে না, আমাদের গুরুও হতে হবে। কোথাও যেন এই শিক্ষাটাই তিনি ওই বিদেশি অধ্যাপককে দিতে পেরেছিলেন বলে আমার মনে হয়। ধন্যবাদ পরমেশ্বর। আমরা আবারও আরেকটি গল্প শুনব। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা এরপরেই আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ বক্তা ডক্টর শিশির চ্যাটার্জির বক্তৃতা শুনব। তার আগে স্বামীজির মনোবল কেমন ছিল সে সম্পর্কেও একাধিক গল্প প্রচলিত আছে। সেরকমই একটি গল্প আমাদেরকে শোনাবে মৃগাঙ্ক মাঝি। মৃগাঙ্ক। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত রায়দিঘি কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার এক বাঙালি হিন্দু পরিবারে স্বামীজির জন্ম হয়। তিনি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ অনুভব করতেন ছোটবেলা থেকেই। রামকৃষ্ণদেব ছিলেন তার আধ্যাত্মিকতার গুরু। তার থেকেই স্বামীজি শিখেছিলেন সকল জীবের মধ্যে ঈশ্বর বসবাস করেন, অর্থাৎ জীবে প্রেম করা মানে ঈশ্বরকে সেবা করা। 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং আমেরিকার শিকাগো শহরে বক্তৃতা দেন স্বামীজি, যার প্রথম লাইনটি ছিল মাই সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। আর এই কথাটি শোনা মাত্র হলঘর হাততালিতে ভরে ওঠে। আজ 12ই জানুয়ারি, তাই স্বামীজির উদ্দেশ্যে আজ দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। স্বামীজির বলে যাওয়া কথা, বাণী এবং গল্প আজও যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে চলেছে। এমনই তার দুটি সাহসিকতার গল্প আমি আজ পাঠ করব। স্বামীজি ও একদল বানরের গল্প। একদিন স্বামীজি দুর্গা মন্দির থেকে ফিরছিলেন। পাহাড়ি এলাকা, তাই একদিকে রাস্তার পাহাড় এবং অপরদিকে ছিল কিছু বড় বড় গাছ। স্বামীজি আসতেই গাছ থেকে বানরগুলি নেমে আসে এবং রাস্তা আটকে দেয় এবং চিৎকার শুরু করে দেয়। স্বামীজি কোনো মতেই এগোতে পারছিলেন না। তখনই সেই রাস্তা দিয়ে এক বৃদ্ধ সন্ন্যাসী আসেন এবং স্বামীজির উদ্দেশ্যে বলেন, ভয় না পেয়ে ওদেরকে রুখে দাঁড়াও, ভয় দেখাও। এটা শোনা মাত্র স্বামীজির মাথায় একটা বুদ্ধি এলো। তিনি তখন বানরগুলির দিকে দাঁত মুখ বের করে
এগিয়ে গেলেন, আর তখনই বানরগুলি গাছে উঠে যায় রাস্তা ছেড়ে। অর্থাৎ এটা থেকে বোঝা যায় কঠিন সময় থেকে পালিয়ে না গিয়ে সেটাকে মোকাবিলা করতে হয়। দ্বিতীয় গল্প, এক বৃদ্ধর হিমালয় ভ্রমণ। স্বামীজি ভ্রমণ করতে ভালোবাসতেন, কে না জানে সেটা। কখনো তিনি হিমাচল, আবার কখনো তিনি কন্যাকুমারী থাকতেন। হিমালয় ভ্রমণের সময় স্বামীজি দেখেন একজন বৃদ্ধ উঁচু ঢালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখ মুখ শুকিয়ে গেছে ভয়ে। ঠিক স্বামীজি তখন সেখানে যান। লোকটি অসহায় মুখে স্বামীজির দিকে তাকান এবং বলেন, আমি কি এটা পার হতে পারবো না? আর একটু হাঁটতে গেলে হয়তো আমি মারাই যাব। সে কথা স্বামীজি শোনা মাত্রই বলেন, তুমি একবার তোমার পিছনের দিকে তাকাও, তুমি তো প্রায় সবটাই অতিক্রম করে এসেছো রাস্তার। এই অবস্থায় কি তুমি হার স্বীকার করে নেবে? স্বামীজির কথা শোনা মাত্র বৃদ্ধ অনুপ্রাণিত হয় এবং সে আবার পুনরায় যাত্রা শুরু করেন। অতঃপর তিনি গন্তব্যস্থলেও পৌঁছে যান। অর্থাৎ এটা থেকে বোঝা যায়, সংগ্রাম চালিয়ে যান, একটা সময় আপনি আপনার সংগ্রামে জয়ী হবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মৃগাঙ্ককে তার সুন্দর উপস্থাপনার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ বক্তা আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর শিশির চ্যাটার্জির বক্তৃতা শুনব। তার আগে আমি দুটো ঘোষণা রাখতে চাই। ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব পাঠ করার পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ হবে। আরেকটি কথা, যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বা করছেন তাদের জন্যে একটা ফিডব্যাক ফর্ম শেয়ার করা হবে। আপনারা বা তোমরা এই ফিডব্যাক ফর্ম অবশ্যই ফিল ইন করে সাবমিট করবেন। এবারে আমরা যার কথা শুনব, ডক্টর শিশির চ্যাটার্জি, কোঅর্ডিনেটর আইকিউএসি রায়দিঘি কলেজ। আমি স্যারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখবার জন্যে। ডক্টর শিশির চ্যাটার্জি। ধন্যবাদ বিদ্যুৎকে। শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার রায়দিঘি কলেজের, আমার এখানকার যে দুটি ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে তার দুই ভাতৃপ্রতিম প্রোগ্রাম অফিসার অমিতাভ এবং শুভঙ্কর, এছাড়া এনএসএস অ্যাডভাইজারি কমিটির প্রত্যেক মাননীয় সদস্যবৃন্দ, রায়দিঘি কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এনএসএস ইউনিটের 21টা পালনীয় দিন আছে। তার মধ্যে আজকের দিনটা প্রথম বছরের দিন যেটা পালন করতে হয়, এবং এই পালন করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরের জন্য বিশেষ করে আজকের দিনের এই অনুষ্ঠানের সাথে সাথে আমাদের দেশের স্বাধীনতার 75 বছরের যে পূর্তি, সেটি আমাদের দেশের সরকারের তরফ থেকে উদযাপন করা শুরু হচ্ছে। সুতরাং আমাদের কলেজেও স্বাধীনতার 75 বছর পূর্তি সারা দেশের সাথে উদযাপন করার যে দায়িত্ব, যেটুকু সামর্থ্য আছে, সেটা আজকের দিন থেকে শুরু হচ্ছে। স্বাভাবিকভাবে আজকের অনুষ্ঠানের শুরুতেই প্রিন্সিপাল স্যার বললেন যে কলেজে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান হয়েছে এবং তার সাথে জায়গাটাকে সুসজ্জিত করা হয়েছে। শুনে ভালো লাগলো, কারণ আজকে যদি লকডাউন বা প্যান্ডেমিক না হতো, আমাদের এই অনুষ্ঠানটা আমাদের কলেজে বা বিশেষ করে এই বর্তমান পরিস্থিতিতে আমাদের এনএসএস এর যে অ্যাডাপটিভ ভিলেজ গুলি আছে সেখানে করার কথা। কারণ আপনারা জানেন যে এনএসএস এর যারা ভলেন্টিয়ার আছেন তাদের একটা একাডেমিক সেশনে 120 ঘন্টা কাজ করতে হয়, এবং তার মধ্যে যারা প্রথম বর্ষে আছে তাদের একটা প্রাথমিকভাবে এই ওরিয়েন্টেশন বা স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা 20 ঘন্টা সময় বরাদ্দ করা আছে। এই অনুষ্ঠানটাকে আপনারা এইভাবেই ধরবেন, কারণ এখানে আমি খুব খুশি হয়েছি এত ছাত্রছাত্রী
এখানে উপস্থিত হয়েছে এবং তার জন্য সত্যি প্রোগ্রাম অফিসাররা অনেক পরিশ্রম করেছেন। ছাত্রছাত্রীদের অবশ্যই দরকার এবং এদের মধ্যে থেকে আগামী দিনে ভলেন্টিয়াররা তৈরি হবেন, তারা সামাজিকভাবে কাজ করবেন। কারণ মনে রাখতে হবে যে এনএসএস এর কোনো ঘরোয়া প্রোগ্রাম নেই, এনএসএস এর কোনো নিজের বলে কোনো প্রোগ্রাম নেই। এনএসএস এর সব প্রোগ্রাম, এনএসএস এর যে মটো আছে তার মধ্যেই লুকিয়ে আছে, অর্থাৎ নিজের কথা নয়, সকলের কথা। আমাদের এই কর্মসূচিতে ইনস্ট্রাকশনেই বলা আছে যে এই অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা যখন অ্যাডাপটিভ ভিলেজটাকে নিয়ে কাজ করব, সেখানকার ইউথ, সেখানকার যারা জনসংযোগ করেন অর্থাৎ গ্রামের মাথা যারা বা শহরের ক্ষেত্রে ওয়ার্ডগুলোর মাথা যারা, তারা সকলে সেই গ্রামটার উন্নয়ন এবং যে সামাজিক চরিত্র নির্মাণে এনএসএস যখন ভূমিকা নেবে, তাতে আমাদের এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে এবং তাদের তৈরি করতে হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এনএসএস এর যে কাজের ধরন সেটা খুব স্বাভাবিকভাবে আমাদের এই অনলাইন প্রোগ্রামের সাথে কোনোভাবেই মেলে না, কিন্তু আমাদের বর্তমান অবস্থা এটা করতে হচ্ছে। ঠিক একইভাবে আজকে আপনারা জানেন প্রতি বছরের মতো ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছে। এটা স্বামী বিবেকানন্দ জন্মদিনে প্রত্যেক বছর হয়। একটা সময় আমাদের কলেজের এনএসএস থেকে যখন এটা ফিজিক্যালি হতো সেখানে প্রতিনিধি গিয়েছে, এবছর অনলাইনে হচ্ছে এবং সেটা পন্ডিচেরিকে কেন্দ্র করে আজ এবং আগামীকাল সেখানে উদ্বোধনও হয়ে গেছে। ঠিক আমাদের অনুষ্ঠানটা 11টায় শুরু হয়েছে, 11টাতেই সেই ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছে। সেখানে ছাত্রছাত্রী এবং যুবরা পার্টিসিপেট করছে, এনএসএস এর বিরাট ভূমিকা আছে। আমাদের রাজ্যে লকডাউন না হলে দুটো প্রোগ্রাম ছিল, যেখানে আমি প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম আমাদের মাননীয় এমএলএ এর মাধ্যমে আমাদের ইউনিট দুটোর কিছু ভলেন্টিয়ার এবং ইউনিটের যারা দায়িত্বে আছেন তাদেরকে রাজ্য সরকারের প্রোগ্রামে যাতে ইনভাইট করা হয় তার একটা বন্দোবস্ত করার জন্য। একটা হচ্ছে এই 12 তারিখের অনুষ্ঠান আর একটা হচ্ছে 23 তারিখের অনুষ্ঠান, কিন্তু স্বাভাবিকভাবে বর্তমান পরিস্থিতিতে পুরোটাই ভার্চুয়াল হয়ে গেছে। এবং আপনারা জানেন আজকে যেটা স্বামী বিবেকানন্দের বাড়িতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন এবং যেখান থেকে দেশের স্বাধীনতার 75 বছরের উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটাও হচ্ছে। সেখানেও স্কুল কলেজকে পার্টিসিপেট করার কথা বলা হয়েছিল, আমরাও সেখানে যাওয়ার জন্য আমি একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে সেটা বাদ হয়ে গেল। কিন্তু এই কাজগুলো আমাদের আগামী দিনে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে এবং এই পার্টিসিপেশন গুলো বা আমাদের এই কাজগুলো সেটা সামাজিকভাবে যেহেতু আমরা করে থাকি তার একটা স্বীকৃতি বলুন, তার একটা পরিচয়ের বলুন, সেটা খুব দরকার আছে। সেই জায়গা থেকে আমরা এই ভাবনাগুলোকে এই জায়গায় রাখছি। আর একটা জিনিস ছাত্রছাত্রীরা মাথায় রাখবেন, আমাদের কিন্তু এটা অবজারভেশন হচ্ছে, অবজারভেশনটা একটা দিনের, কিন্তু প্রোগ্রামটা মাথায় রাখবেন যারা ভলেন্টিয়ার হবেন বা হয়ে চলে গেছেন অপারেশনাল কিন্তু সারা বছর ধরে। অর্থাৎ ধরুন আপনাদের এনএসএস এর যারা আছেন, অমিতাভ বাবু বা শুভঙ্কর বাবু বা বিদ্যুৎ বাবু বা ইভেন প্রিন্সিপাল স্যার, এরাই কোভিড এর সময় লকডাউনে ব্যক্তিগতভাবে রায়দিঘির বিভিন্ন গ্রামে নানান কাজ করেছেন, আপনারাও অনেকে কাজ করেছেন। হয়তো সেগুলো এনএসএস এর প্ল্যাটফর্মে সবসময় হয়নি, ব্যক্তিগতভাবে হয়েছে। কিন্তু এই যে আমরা বলছি এনএসএস এর পরিচয়টা যতক্ষণ আপনাদের সাথে আছে, আপনাদের বুকে ব্যাজ থাক বা গায়ে জ্যাকেটটা থাক বা না থাক, আপনাদের কাজ এই স্পিরিটটার সাথে যতক্ষণ যাচ্ছে, এটা কিন্তু ভারত সরকার এবং এনএসএস এর যে স্পিরিট সেইটা অনুযায়ী কিন্তু আমরা মনে করব এটা রায়দিঘি কলেজের এনএসএস এর একটা কাজ, একটা ভাবনা, একটা অনুপ্রেরণা, যেটা সারা বছর ধরে স্বামী বিবেকানন্দের জাতীয় যুব দিবসের যে ত্যাগ এবং আদর্শের কর্মসূচি সেটা পালন হচ্ছে। তো আপনারাও আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান যারা করেছেন, যাকে আমরা বলি সমাজ সেবা, মানব সেবা, সম্প্রদায়ের মধ্যে কাজ করা, তারাও আপনাদের অভিজ্ঞতা, আপনাদের ছবি, আপনাদের মতামত এগুলো এক জায়গায় করে অমিতাভ বাবুর কাছে বা শুভঙ্কর বাবুর কাছে পৌঁছে দেবেন। আমরা গর্বের সাথে সেই সবকিছুকে এক জায়গায় আনার চেষ্টা করব, কারণ এটা আমাদের কর্মসূচির মধ্যে পড়ে। আপনারা জানেন যে ভারত সরকার আমাদেরকে দুটো কর্মসূচি দিয়েছিল। একটা কর্মসূচি ছিল যে খুব সম্ভবত যে আনসাং হিরোজ অফ ইন্ডিয়ান ফ্রিডম, যার ওপর একটা রচনা লেখার একটা কম্পিটিশন ছিল, তাতে যুব ছাত্রদেরকে দিতে বলেছিল এবং মেরে স্বপ্ন কা ভারত,
আপনারা জানেন ইতিহাস বিভাগকে দেওয়া হয়েছে একটা ওয়েবিনার করার জন্য, আনসাং হিরোজ অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। এটা হচ্ছে, তার সাথে আমাদের একটা রচনা প্রতিযোগিতা, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে এরকম একটা রচনা বা কিছু একটা কালচারাল কমিটি বা শুভঙ্কর বাবুর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছিল, কিছু লোক হয়তো পার্টিসিপেট করেছে। এটা কেন্দ্রীয় ভাবেও একটা প্রোগ্রাম ছিল, যেটায় আমরা এনএসএস যার আন্ডারে পড়ি, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, তাদের মাধ্যমে এটা উপস্থাপিত হয়েছে। এবং আজকে ন্যাশনাল ইউথ ডেতে ওই গ্রন্থ দুটো, যেখানে 1 লক্ষের উপর ছাত্রছাত্রী এবং যুবরা তারা নিবন্ধ পাঠিয়েছে দেশ বিদেশ গ্রামগঞ্জ সব জায়গায়, সেটা পাবলিকেশন হয়েছে। আমাদের কিন্তু আগামী দিনে ইতিহাস বিভাগ স্বাধীনতার 75 বছর বয়সে, আপনারা জানেন ওরা প্রোগ্রাম করছে, ওদেরকে প্রোগ্রাম দেওয়া হয়েছে। এনএসএস কেও তাদের এই যে প্রোগ্রাম, এখন সবেতেই আপনারা দেখবেন স্বাধীনতার 75 বছর এবং আমাদের দেশের সাফল্য ব্যর্থতা সবকিছু আমরা বিভিন্ন প্রোগ্রামে তুলে ধরার চেষ্টা করি। এর সাথে এই যে রচনা বা বিভিন্ন ধরনের ভাবনার মধ্যে দিয়ে তরুণ প্রজন্ম যে মতগুলো বা ভাবনাগুলো ভাবছে, সেটা একটা এক্সিবিশনের মাধ্যমে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে। এবং আমরা কতটা করতে পারবো বা না পারবো জানি না, সেটা যদি কলেজ খোলে এবং আমরা সময়ের সুযোগ পাই, তখন হয়তো এনএসএস, ইতিহাস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কম বেশি সবাই মিলে এরকম একটা প্রদর্শনী আমাদেরকে করতে হবে, যেটা তারা চাইছেন এবং ওরা নাম দিচ্ছেন মেরে স্বপ্নো কি ভারত, এইভাবে ওরা বলছেন। সুতরাং আমাদের অনেকগুলো দায়িত্ব একসাথে রয়েছে। এবং আপনারা জানেন যে এটা ঋষি অরবিন্দের 150 বছর, সেই জন্য ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালটা অর্গানাইজডই হলো অরবিন্দ থেকে, পন্ডিচেরি থেকে। সুতরাং বুঝতে পারছেন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, ওরা যেটা চাইছেন যে কলেজ ইউনিভার্সিটি গুলো করুক। একদিকে যেমন বিবেক চেতনা উৎসবে আমাদের বিডিও অফিসে প্রোগ্রামে আমরা চেয়েছিলাম, যদি কেউ নাও যেতে পারে, লোকালি আমাদের ছাত্রছাত্রীদের কয়েকজন যদি জ্যাকেট পরে ব্যাচ পরে যায়, কিন্তু সেই কমিউনিকেশনটা প্রপার আমরা বুঝতে পারছিলাম না কতটা হবে বা না হবে। অর্থাৎ সব জায়গাতেই আমি যেটা বোঝাতে চাইছি যে এনএসএস এর উপস্থিতি সমাজ, সরকার এবং সার্বিকভাবে মানুষের মাঝখানে কত রকম ভাবে তুলে ধরতে পারে, সেটা একটা প্রশাসনিক দিক আছে, একটা ক্লারিক্যাল দিক আছে, আর একটা হচ্ছে নিজের জীবন এবং দায়িত্ববোধ দিয়ে তুলে ধরারও একটা দিক আছে। এটা আপনারা জানবেন, আপনাদের প্রোগ্রাম অফিসাররা কিন্তু আমাদের বিগত 1.5 বছরে বা আপনাদের কমিটিতে যারা আছেন তারা কিন্তু সেই কাজটা করেছেন, এগুলো সামনে আসেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, সবাই আগেকার দিনে মানুষ শিখিয়েছিলেন যে বিনম্র হতে হয়, মানুষের উপকার করতে হয়, ডান হাত করলে বাঁ হাত জানে না। কিন্তু আমাদের এখন উপায় নেই। আমাদের এই ভালো কাজ বা সামাজিক কাজ, লোকের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, এগুলোকেও হয়তো কিছুটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তার একটা শো করতে হয়, সেটা একটা প্রেজেন্ট করতে হয়। এটা উপায় কিছু নেই, এটা আমাদের করতে হবে। সেইটা আমাদের এনএসএস যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই ভাবছেন যে তাদের এই কাজগুলোকে বা আমাদের ছাত্রছাত্রীদের কাজগুলোকে তারা কিভাবে এক জায়গায় এনে সেইটা উপস্থাপন করবেন। সেইটা যেভাবে আমাদের ইউজিসি বলছেন, আমাদের ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স বলছেন, সেভাবে নিশ্চয়ই আগামী দিনে আমরা এই প্রোগ্রামগুলোকে এনএসএস এর যা রুলস অ্যান্ড রেগুলেশন তার মধ্যে থেকে উপস্থাপন করতে পারবো। আমার এই বিশ্বাসটা আছে যে আমাদের প্রোগ্রাম অফিসাররা অত্যন্ত দক্ষ, সৎ, পরিচ্ছন্ন এবং তারাও অনেকে ব্যক্তিগতভাবে এই স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত, এই জায়গাগুলো তারা যথাযথভাবে পালন করতে পারবেন। এর সাথে আরো একটা জিনিস আমি শুধু আপনাদের কাছে বিনম্রতার সাথে রাখবো, যে ছাত্রছাত্রীরা এবং আমাদের এই এনএসএস আজকে একটা বিশেষ দিন উদযাপন করছে। সামনে আবার পরীক্ষা আসবে, সবাই পরীক্ষার মধ্যে ইনভলভ হয়ে যাবে, পরীক্ষা মেটার পর আবার হয়তো একটা দিন আসবে। কিন্তু আমাদের এই কলেজের এই একটা দিনের অনুষ্ঠান, সেটাতে একটা মালা দেওয়া হলো, একটা ভার্চুয়াল প্রোগ্রাম হলো, আপনাদেরকে একটা ফর্ম দিয়ে ভলেন্টিয়ার ফিল আপ করানো হলো, এই সবের মধ্যে দিয়ে কিন্তু এনএসএস এর কোনো সাকসেস বা এনএসএস এর সেলিব্রেশন হয় না, এগুলো অবজারভেশন। আপনাদের সারা বছরের ভালো কাজ কোনো না কোনো ভাবে, এটাই কিন্তু এনএসএস এর সাকসেস। যা বা কিছু ভালো, যা কিছু শুভ, যা কিছু মঙ্গলজনক, যা কিছু মানব কল্যাণের ব্রতী,
সবকিছুই রায়দিঘি কলেজের, ছাত্র হোক, শিক্ষক হোক, শিক্ষা কর্মচারী হোক, প্রিন্সিপাল হন, জিবি সদস্য হন, এনএসএস এর সঙ্গে যুক্ত বাইরের কেউ হন, সবকিছুই কিন্তু আমাদের উদযাপনের, আমাদের সাফল্যের, আমাদের তৃপ্তি একটি জায়গা। এই ভাবনাটা কিন্তু যারা সিনিয়র আছেন তারা জুনিয়রদের মধ্যে দেবেন। যে সহপাঠী আগে বুঝতে পারবে সে আরেকজন সহপাঠীর মধ্যে ছড়িয়ে দেবে, এবং তার সাথে সাথে আমাদের এই সারা বছরের ছোট 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 যে প্রোগ্রামগুলো হবে, একটু স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষা, রেজাল্ট, এই ব্যাপারগুলো বাদ দিয়েও সব ডিপার্টমেন্ট গুলো, কারণ আমাদের এখানে সবাই খুব ভালো মানুষ, সবাই খুব ভালোভাবে কলেজের ভালো চান, তারা যদি এনএসএস কে একটু সহযোগিতা করেন তাহলে বোধহয় আমাদের পক্ষে খুব বড় বড় কিছু অনুষ্ঠান, যেটা শুধু ইউজিসি বলছে বা ন্যাক আসছে বা আমাদের করতে হবে, এনএসএস এর গাইডলাইন আছে বলে নয়, শিক্ষক হিসেবে, সমাজ গড়ার কারিগর হিসেবে যেটুকু দায়িত্ব, দেশের স্বাধীনতার ৭৫ বছর, এই মহাপুরুষদের তাদের জীবনের সার্থকতাগুলো তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা, তবেই কিন্তু যথাযথ সার্থক হয়ে। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুব সুন্দর ভালো অনুষ্ঠান হয়েছে, আগামী দিনে আরো ভালো অনুষ্ঠান হবে এই আশা রাখলাম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর শিশির চ্যাটার্জি মহাশয়ের কাছে। তিনি আমাদেরকে এনএসএস এবং কলেজের সামগ্রিক যে ভবিষ্যৎ বা আগামী পরিকল্পনা সম্পর্কে বিশদভাবে রূপরেখা তৈরি করে দিলেন। আমরা নিশ্চয়ই এর দ্বারা উপকৃত হব। এবার আমি ডেকে নেব ডক্টর শকুন্তলা ঘড়াইকে। ডক্টর শকুন্তলা ঘড়াই, অ্যাডভাইসারি বোর্ড, এনএসএস, রায়দিঘি কলেজ, তার মাননীয় সদস্য ডক্টর শকুন্তলা ঘড়াই এবার ভোট অফ থ্যাঙ্কস বা ধন্যবাদ জ্ঞাপন করবেন, এবং তারপরেই আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ করব। আমি প্রিয় ছাত্রছাত্রী যারা এখন উপস্থিত রয়েছে তাদেরকে অনুরোধ করব আর কিছুটা সময় আমাদেরকে দেবার জন্য। ডক্টর শকুন্তলা ঘড়াই। ধন্যবাদ অধ্যাপক বিদ্যুৎ শাহ মহাশয়কে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। যুব দিবস উদযাপনের অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যুৎ বাবুকে ধন্যবাদ। প্রথমেই আমি স্বামী বিবেকানন্দের প্রতি আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই এবং উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানাই। জাতীয় সেবা প্রকল্পের পরামর্শদাতা কমিটির তরফে প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর শশবিন্দু জানা মহাশয়কে, তার প্রারম্ভিক ভাষণের জন্য। অনুষ্ঠানের মূল সুরটিকে তিনি বেঁধে দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। স্যারকে ধন্যবাদ। শুভঙ্কর বাবু স্বামী বিবেকানন্দের বিভিন্ন দিক বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তার বক্তব্যের মাধ্যমে। যুব দিবস এবং স্বামীজির জন্মদিনটির সংযোগ নিয়ে তার উপলব্ধি ভাগ করে নিয়েছেন আমাদের সাথে। শুভঙ্কর বাবুকে আন্তরিক ধন্যবাদ তার অনবদ্য অনুবাদ কবিতা পাঠের জন্য। ধন্যবাদ জানাই অধ্যাপিকা রুকসানা ইরানী মহাশয়কে তার উৎসাহমূলক বক্তব্যের জন্য। ছাত্রছাত্রীরা স্বামীজির ভাবনায় কিভাবে নিজেদের জীবনের জন্য প্রস্তুত করবে সেই বিষয়ে তার মূল্যবান বক্তব্যের জন্য রুকসানা ম্যাডামকে ধন্যবাদ জানাই। ডক্টর অমিতাভ মৈত্রকে ধন্যবাদ। তিনি স্বামীজির জীবনের বেশ কিছু ঘটনার উল্লেখ করেছেন, বিশেষত শিকাগো ধর্ম সম্মেলনের আগের দিনটিতে স্বামীজির কেমন ভাবে কেটেছিল তার বিস্তারিত বর্ণনা আমরা তার আলোচনা থেকে পেলাম। ধন্যবাদ জানাই আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর শিশির চ্যাটার্জি মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এনএসএস এর আগামী কার্যপদ্ধতি নির্দেশিকা আমরা তার বক্তব্য থেকে পেলাম। আমাদের ছাত্রছাত্রীরা সুদীপা শাসমল, অর্ণব বাগানী, অনন্যা তিয়ারি, পরমেশ্বর সর্দার ও মৃগাঙ্ক মাঝি, এদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন তাদের সুন্দর উপস্থাপনা এবং অনবদ্য পাঠের জন্য। সেই সাথে উপস্থিত সকল অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ, শিক্ষা কর্মী বৃন্দ ও ছাত্রছাত্রীদের আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তাদের মনোযোগ এবং উপস্থিতি আজকের অনুষ্ঠানটিকে সফল করতে সহযোগিতা করেছে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক বিদ্যুৎ সাহা মহাশয়কে, তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামীজির ভাবনা ও বাণী আমাদের আগামী দিনগুলির পাথেয় হয়ে উঠুক এই প্রার্থনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি। ধন্যবাদ শকুন্তলা। সবাই একটুখানি বলো যে শোনা যাচ্ছে কিনা। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। থ্যাংক ইউ সকলকে। ধন্যবাদ। যুব দিবসের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।